উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তে পাইলট সহ নিহত অন্তত ২০, আহত ১৫০ শতাধিক। বেশিরভাগই শিক্ষার্থী। আজ রাষ্ট্রীয় শোক। আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। ওর কোনো আপডেট পাওয়া যায়নি। ওর হাসপাতালে, মর্গে অনেক জায়গায় গিয়েছি। আমার বাচ্চাটার একটু সন্ধান আপনারা দেন। সন্তানের খোঁজে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রাতভর ছোটাছুটি। স্বজনদের আহাজারি, অধিকাংশের শ্বাসনালী পুড়ে যাওয়ায় মৃত্যু বাড়ার শঙ্কা। আমাদের ফাইটার প্লেন ২০ বছর আগে আরো আধুনিক হওয়া উচিত ছিল, সেটা হয়নি। যুদ্ধাস্ত্রের ব্যাপারে কার্পণ্য করতে নেই, সেটা বিমান বাহিনী হোক, নৌবাহিনী হোক বা সেনাবাহিনী। পাইলটদের দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় এয়ারক্রাফটেরও সংকট থাকার অভিযোগ সাবেক বৈমানিকদের। অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত করা ও প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির পরামর্শ। কারফিউয়ের মধ্যে গত ২২ জুলাই সারা দেশে অব্যাহত ছিল চিরুনি অভিযান। ছাড় দেওয়া হচ্ছিল না বিরোধী মতের কাউকে। ৪ সমন্বয়কের খোঁজ না পেয়ে ২৪ ঘন্টা সময় বেঁধে দেন বৈষম্য বিরোধীরা। ইসিজি আর ইকো আর কোনো পরীক্ষা হয় না, এমআরআই হয় না, এই জায়গায় ব্লাড টেস্ট হয় না, শিশুতে পাঠায়। আমি নিজে করে নিয়েছি পরীক্ষা। এখানে সবই আমার প্রাইভেটে করাইতে হয়েছে। সকালের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত ও দগ্ধ হয়েছেন ১৫০ শতাধিক। প্রাণ গেছে F-7 যুদ্ধ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরেরও। আইএসপিআর জানায়, উড্ডয়নের পরপর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বৈমানিক। বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক। হঠাৎ আছড়ে পড়ে বিমান বাহিনীর F-7 বিজিআই নামে প্রশিক্ষণ বিমান। দোতলা ভবনের নিচতলায় আঘাত লেগে মুহূর্তেই যুদ্ধ বিমানের ট্যাঙ্ক বিস্ফোরিত হয়। আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় তলায়ও। আতঙ্কে ছুটতে থাকে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। আইএসপিআর জানায়, কুর্মিটোলা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপর যান্ত্রিক ত্রুটি দেখা দেয় যুদ্ধ বিমানটিতে। ক্ষয়ক্ষতি এড়াতে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার সর্বাত্মক চেষ্টা করেন পাইলট। পোল ভেঙে বিল্ডিং নিচে নেমে গেছে। এখন ওর ভিতর থেকে যে টুকরো টুকরো অংশ প্লেনের বের করতে খুব কষ্ট হচ্ছে। ২-৩ জন বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বললো যে আপু বাঁচাও, কিছু করো। ওদের চেহারা দেখার মতো ছিল না, সব পুরো চেহারা সবকিছু ঝলসে গিয়েছিল। ওদের সব ড্রেসও ছিঁড়ে গিয়েছিল। খুবই বাজে অবস্থা ছিল। কয়েক দফায় হেলিকপ্টারে করে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিভিন্ন হাসপাতালে। আমাদের এখানে ব্লাড সংকট, প্রচুর পরিমাণ ব্লাড দরকার। আপনারা যারা আমাদের উত্তরের আশেপাশে, ঢাকা শহরের আশেপাশে যারা আছেন, ব্লাড দেওয়ার জন্য বাংলাদেশ মেডিকেল, উত্তরা মেডিকেল কলেজ এবং কুয়েত মৈত্রীতে উত্তরার যতগুলো মেডিকেল আছে সবগুলোতে রোগী নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় যে বিকট শব্দ হয় তা কোনো বোমার থেকে কম নয়। প্রথম দিকে ঘটনাস্থলে আগুনের তীব্রতায় কেউ কাছে পৌঁছতে পারেনি। আমরা ক্লাস থেকে অনেক বড় একটা বিকট শব্দ শুনি, এন্ড শব্দ শোনার পরে আমরা জাস্ট উপর থেকে দেখি যে এমন একটা অবস্থা, জাস্ট জেট প্লেনটা এসে আঘাত হানে এন্ড ব্লাস্ট হয়ে যায়। দেখলাম যে পিছন থেকে কি জানি একটা আসলো, মানে একটা আওয়াজ হলো আর পড়ে গেল। যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত করে, ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মর্মান্তিক এ দুর্ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রায় সবাই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। এখনও সন্তানের খোঁজ পাননি অনেক বাবা মা। রাতভর এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন তারা। আর যাদের চিকিৎসা চলছে তাদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক। হাসপাতালে রোগীদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সারাদিন হন্যে হয়ে খুঁজেও সন্ধান মেলেনি পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্য রাইসা মুনির। তাই রাতের বেলা আবারও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আসেন অসহায় বাবা। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাইসা সে সময় ক্লাসেই ছিল বলে দাবি বাবা চাচার। ভাইকে আমরা সারাদিন খেয়ে না খেয়ে ঘুরতেছি। সবাই বলে একবার 5 তালা বাড়ি ইউনিটে, একবার বলে 9 তালা, একবার বলে 6 তালা। আমার বাচ্চাটার একটু সন্ধান আপনারা দেন। আমি ঘরে যেতে পারতেছি না, আমার বাচ্চাটার আমি কথা বলতে পারতেছি না। সারাদিন না পেয়ে রাতে আবারও স্কুল ক্যাম্পাসে আসেন নিধি নামের নিখোঁজ আরেক শিক্ষার্থীর স্বজনরাও।
ওর শুধু ব্যাগ পাওয়া গিয়েছে এরকম শুনেছি আর কি, কিন্তু এখনো ওর কোনো আপডেট পাওয়া যায়নি। ওর হাসপাতালে মর্গে অনেক জায়গায় গিয়েছি। সন্তানকে খুঁজতে সারাদিনের পর রাতভর এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটেন স্বজনরা। ভারী হয়ে ওঠে পুরো এলাকা। একই অবস্থা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও। উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সন্তানের জন্য বাবা মা আত্মীয় স্বজন এখন প্রায় স্তব্ধ। ঢাকা মেডিকেল বার্ন ইউনিট, তারপর আপনার যে সিএমএইচ, সব জায়গায় মর্গ থেকে তারপর কেবিন ওয়ার্ড, সব জায়গায় আমরা দেখছি কোনো জায়গায় নাই। যারা মৃতদেহ পেয়েছেন তাদেরও বুকে পাথর নিয়ে সম্পন্ন করতে হয়েছে প্রিয় সন্তানের দাফন। উত্তরার এই সাদের মতোই এ শিশুরা আর ফিরবে না বাবা মার কাছে। দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে বলেও জানান তারা। দক্ষ চিকিৎসক, রক্ত, আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পূর্ণ আছে। এই হাসপাতালের ভেতরে কেউ প্রবেশ করবেন না। আসলেই শুধুমাত্র ইনফেকশনের কারণে একটা বড় সংখ্যক মানুষের মৃত্যুর সম্ভাবনা তৈরি হবে। যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন, যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। এদিকে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে সরকার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে আছেন রায়দুল ইসলাম শুভ, সরাসরি যাচ্ছে তার কাছে। মাইলস্টোন কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা কিন্তু আমরা যেহেতু আইএসপিআর থেকে বলা হয়েছিল 20 জনের কথা, এবং স্বাস্থ্য প্রধান উপদেষ্টা স্বাস্থ্য সহকারী রয়েছেন তার পক্ষ থেকে 21 জনের কথা বলা হয়েছিল। এবং আমরা বার্ন ইনস্টিটিউটে আছি, যতটুকু গতকালকে রাতের পর থেকে কিন্তু আরও 6 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি সবশেষ। তবে এটা আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা দেওয়া হয়নি। অল্প কিছুক্ষণের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, তারপরে আসলে তারা জানাবেন যে কতজনের মৃত্যু হয়েছে। গতকালকে যারা এই বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছিল আহতদের, তাদের সকলের বেশিরভাগই কিন্তু শরীরের অংশ 70 থেকে 80-90% কিন্তু পুড়ে গিয়েছিল, যার কারণে দেখা যাচ্ছে যে অনেক, আমরা ডাক্তারের পক্ষ থেকে বলা হয়েছিল অনেকের অবস্থা গুরুতর হওয়ায় আশঙ্কাজনকভাবে ধারণা করা হচ্ছিল যে নিহতের সংখ্যা বাড়বে বলে গতকালকে যেমনটা বলা হচ্ছিল। এই ঘটনায় কিন্তু স্বজনদের আমরা দেখতে পেয়েছি যে হাজারি আসলে কোনোভাবেই থামার মতো ছিল না, কেননা এই অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার সম্মুখে পড়ে ছোট্ট ছোট্ট শিশুগুলো যেভাবে প্রাণ হারিয়েছে, তাদের শরীরের দগ্ধ হয়ে যে অবস্থাগুলো আমরা দেখেছি, তা আসলে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা বলাই যেতে পারে আর কি। নিকট আত্মীয় সহ তাদের যে স্বজনগুলো রয়েছে তারা অপেক্ষায়, এবং সকলের মধ্যে একটা উৎকণ্ঠা যে সন্তানটার খবরটা না ভেতর থেকে কি আসে, সকলের মধ্যে যেন একটা উদ্বেগ উৎকণ্ঠা ভাব যেন আমরা লক্ষ্য করতে পারছি। আইনশৃঙ্খলা বাহিনী তো রয়েছে, বিশেষ করে সেনাবাহিনী সহ পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু বিশেষ নিরাপত্তা রেখেছে। বিনা প্রয়োজনে বা যাদের কাগজ ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবীরাও রয়েছে, পাশাপাশি অন্যান্য যে সকল গণমাধ্যম কর্মীরা তারাও কিন্তু সংবাদ সংগ্রহের জন্য এসেছেন। আমরা ঘটনাস্থলে গতকালকে রাত থেকে আমরা দেখছিলাম যে গতকালকে রাত্রে 11টায় কিন্তু আনুষ্ঠানিকভাবে যেই উদ্ধার কার্যক্রমে সেটি কিন্তু শেষ হয়েছিল। আজকে কিন্তু সে বিষয়ে কতজন মোট নিহত হলেন এই ঘটনায়, বা সেখানে আর কোনো কেউ অবশিষ্ট চাপা পড়ে আছে কিনা, সেটাও কিন্তু আসলে আজকে এই সকালের 11টার দিকে একটি ব্রিফের মাধ্যমে হয়তো আমরা জানতে পারবো বলে গতকালকে বলা হচ্ছিল পুলিশের পক্ষ থেকে। এই গতকালকে বিমানের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় যে সদস্যরা, যে শিশুগুলো বা নিহত হয়েছেন, তার মধ্যে কিন্তু একজন ছিলেন শিক্ষিকা। আমরা যেমন খবর পেয়েছিলাম, যিনি কিনা আসলে অনেক শিক্ষার্থীকে উদ্ধার করে তিনি নিজেই আসলে সেই আগুনে জ্বলে মারা গিয়েছিলেন খবর। তো সব কিছু মিলিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। অল্প কিছুক্ষণের মধ্যেই একটি ব্রিফ করা হবে, সেখানে আসলে নির্দিষ্ট করে আমরা জানতে পারবো যে গত রাত থেকে এই পর্যন্ত মোট কতজন মারা গিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে। উড্ডয়নের পর বেশি সময় পাননি পাইলট, এমন বিশ্লেষণ তুলে ধরে সাবেক সামরিক বৈমানিকরা বলছেন
উচ্চতা কম থাকায় বিধ্বস্তের আগে জনবহুল এলাকা থেকে দূরে যেতে পারেনি বিমানটি, যা বাড়িয়েছে হতাহতের সংখ্যা। পাশাপাশি বিমান বাহিনীতে অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত করা ও প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন তারা। বৈমানিকের দক্ষতা বৃদ্ধিতে দরকারি এয়ারক্রাফটেরও সংকট রয়েছে বলে মত তাদের। রক্ষণাবেক্ষণে ত্রুটি না থাকলে এমন দুর্ঘটনার আশঙ্কা কম বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। F7 BGI মডেলের বিমান যেটা ক্র্যাশ করেছে এটা পিওর ফাইটার সিঙ্গেল সিট ফাইটার ভার্সন। বিশেষজ্ঞরা বলছেন উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পড়ার কারণে জনবহুল এলাকা থেকে দূরে যাওয়ার সময় পাননি পাইলট, যা বাড়িয়েছে হতাহতের সংখ্যা। কন্টিনিউ করতে পারতো তাহলে হয়তো ঢাকা থেকে বেরিয়ে হয়তো সাভার এলাকায় সেখানে ক্র্যাশ করলেও তা পাইলটও বেঁচে যেত এবং এয়ারক্রাফটটা এত জনবহুল এলাকায় হয়তো ক্র্যাশ করতো না। কিন্তু এটা তো মাত্র 2 মিনিটের মধ্যেই এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। রক্ষণাবেক্ষণ ঠিক মতো করা যায় সেক্ষেত্রে কিন্তু 15 বছর 16 বছর একটা এয়ারক্রাফটের শেলফ ভ্যালু কমে যাওয়ার কথা না। এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিমান বাহিনীর বহরে অত্যাধুনিক ট্রেনিং ও যুদ্ধ বিমান যুক্ত করার পরামর্শ দিচ্ছেন তারা। আমাদের ফাইটার প্লেন একদম যেটা 20 বছর আগে আরো আধুনিক হওয়া উচিত ছিল সেটা হয়নি। বিমান বাহিনী থেকে বারবার বহু বছর বলা হয়েছে যে আমাদের কয়েকটা ফাইটার স্কোয়াড্রন তো থাকা উচিত। সরকারের উচিত ইমিডিয়েটলি অন্তত 2টা স্কোয়াড্রন অত্যাধুনিক ফাইটার স্কোয়াড্রন আনা উচিত। অর্থনৈতিক একটা বড় ইস্যু আছে, যুদ্ধাস্ত্রের ব্যাপারে বা প্রতিরক্ষার ব্যাপারে কখনো কার্পণ্য করতে নেই। অত্যাধুনিক বিমান কেনার পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণ যেমন জরুরি, তেমনি পাইলটের দক্ষতা বৃদ্ধিতে উপযুক্ত প্রশিক্ষণের সুযোগ থাকা জরুরি বলে মত তাদের। অ্যাক্সিডেন্টের 2টা কারণ, একটা হচ্ছে ট্রেনিং যদি আপনার দুর্বল থাকে, আর 2 নম্বর যদি যথেষ্ট ফ্লাইং না হয়। এমন মনে করেন আপনার অনেক পাইলট আছে কিন্তু এয়ারক্রাফট নাই, তখন আপনি কি করবেন? তথ্য বলছে বাংলাদেশ বিমান বাহিনীর 36টি F7 যুদ্ধ বিমান রয়েছে। এর মধ্যে বেশিরভাগই F7 BGI মডেলের। যুদ্ধ বিমানগুলো 2011 থেকে 2013 সালের মধ্যে হাতে পায় বাংলাদেশ বিমান বাহিনী। আর ওই বছরই এই মডেলের উড়োজাহাজ উৎপাদন বন্ধ করে দেয় চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। বর্তমানে এই মডেলের বিমানটি ব্যবহার করছে শুধু বাংলাদেশ ও উত্তর কোরিয়া। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে এয়ারফোর্সের বহুল ব্যবহৃত যুদ্ধ বিমান F7 BGI। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্তত 8টি দেশে বহু দুর্ঘটনার শিকার হয়েছে এর বিভিন্ন সংস্করণ। চীনা প্রযুক্তিতে তৈরি হলেও বিমানটির কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন। বাংলাদেশে F7 BGI বিমান প্রথম যুক্ত হয় 2013 সালে। অত্যাধুনিক অ্যাভিওনিক্স, ডিজিটাল ককপিট এবং ডে নাইট কমব্যাট সক্ষমতা থাকলেও এটি মূলত 1950-এর দশকের সোভিয়েত MiG-21 এর উপর ভিত্তি করে তৈরি। বাংলাদেশ 2022 সালে দ্বিতীয় দফায় আরও F7 BGI সংগ্রহ করে। BGI সংস্করণ উন্নত বলা হলেও এটি একটি পুরনো ফ্রেমের উপর আধুনিক প্রযুক্তির জোড়াতালি বলে মনে করেন অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা। তাই এই বিমানের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে F7 BGI বিধ্বস্তের পর অনেকের মনেই প্রশ্ন, আর কোথাও কি এই মডেলের বিমান বিধ্বস্ত হয়েছিল? গণমাধ্যমের বিভিন্ন তথ্য বলছে F7 বিভিন্ন দেশে এর আগে এই মডেলের বিমান বিধ্বস্ত হলেও সোমবারের F7 BGI বিমানের দুর্ঘটনা বিশ্বের ইতিহাসে ভয়াবহ দুর্ঘটনায় ঠাঁই করে নিয়েছে। বাংলাদেশে 2008 সালে টাঙ্গাইলে F7 MB ভেঙে পড়ে পাইলট নিহত হন। 2015 সালে বঙ্গোপসাগরে একটি F7 নিখোঁজ হয়। 2018 সালে F7 BG বিধ্বস্ত হয়ে প্রাণ হারান একজন স্কোয়াড্রন লিডার। দেশের বাইরে পাকিস্তানেও বেশ কয়েকটি দুর্ঘটনায় প্রাণ গেছে বিমান বাহিনীর সদস্যদের। 2015 সালে FT-7PG প্রশিক্ষণ বিমানে মারা যান দেশটির প্রথম নারী ফাইটার পাইলট মারিয়াম মুক্তিয়ার। 2020 সালে আরও একটি দুর্ঘটনায় নিহত হন 2 জন পাইলট ও 5 জন গ্রামবাসী। চীনেও J7 নামে পরিচিত F7 এর মূল সংস্করণ একের পর এক দুর্ঘটনায় পড়ে। 2010, 11 ও 12 সালে বেশ কয়েকটি J7 বিধ্বস্ত হয়। একটি আশ্রে পড়ে আবাসিক ভবনের উপর। ওই ঘটনায় সাধারণ মানুষ হতাহত হন। 2022 সালে হুবেই প্রদেশে আরেকটি J7 ভেঙে পড়লে বেসামরিক মানুষ নিহত হন। মিয়ানমারে 2018 সালে 2টি F7M দুর্ঘটনায় একদিনে মারা যান 2 পাইলট ও 1 জন সাধারণ নাগরিক। ইরানে 2022 সালে বিধ্বস্ত হয় একটি F7, এতে মৃত্যু হয় 2 পাইলটের। জিম্বাবুয়েতে 2025 সালে J7IIN বিধ্বস্তে নিহত হন দেশটির পাইলট।
বিশ্লেষকরা বলছেন F7 প্ল্যাটফর্ম পুরনো, যার উপর আধুনিক প্রযুক্তি জুড়ে সেভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ডিজাইনটি এমন এক যুগের যেখানে যুদ্ধবিমানের গতিই ছিল আসল, কিন্তু বর্তমান যুগে এসে দরকার মাল্টিরোল সক্ষমতা ও নিরাপদ অপারেশনাল পারফরমেন্স। নাদিম মারজান, সময় সংবাদ। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের নির্বিঘ্নে চিকিৎসা দেওয়ার স্বার্থে হাসপাতালে ভিড় না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার এক ভিডিও বার্তায় কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সরকার আহতদের চিকিৎসার ব্যবস্থা করছে। এছাড়াও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। আমরা সবার কাছে অনুরোধ করছি, হাসপাতালে ভিড় করবেন না, কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না। তারা তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই। আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে তা বলা মুশকিল। কাজে দূরে থেকে দোয়া করেন সবাই। আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। জুলাইয়ের শেষ দিকে এসে আন্দোলন দমাতে একের পর এক কৌশল অবলম্বন করে আওয়ামী লীগ সরকার। গত বছরের এই দিনে কারফিউয়ের মধ্যে সারা দেশে অব্যাহত ছিল চিরুনি অভিযান। সমন্বয়ক বিরোধী মতো রাজনৈতিক দলের নেতা কাউকেই ছাড় দেওয়া হচ্ছিল না। 4 সমন্বয়কদের খোঁজ না পেয়ে সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। অন্যদিকে সরকারের তরফ থেকে আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টাও চলছিল নিরবচ্ছিন্নভাবে। কি ঘটেছিল রক্তিম জুলাইয়ের 22 তারিখ জানাবেন মাইমুনা হায়দার চৌধুরী। জুলাইয়ের এক একটা দিন ছিল রাতের চেয়েও অন্ধকার। প্রতিটি মুহূর্ত যেন দীর্ঘ থেকে দীর্ঘতর। অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। রক্তাক্ত জুলাইয়ের 22 তারিখ, তৃতীয় দিনের মতো দেশ জুড়ে চলছিল কারফিউ। এর মধ্যেই তড়িঘড়ি করে কোটা প্রথা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপন অনুমোদন দেয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি ও জামাত শিবির তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ তোলেন শেখ হাসিনা। একই বলি আওড়ান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীও। কিছু উস্কানিদাতা রয়েছে, তাদের নিজস্ব উদ্দেশ্য হাসিল করার জন্য এই ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করছে। 22 জুলাই আরও 13 জন নিহতের খোঁজ পাওয়া যায়। তাদের মধ্যে 5 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সব মিলিয়ে 6 দিনে নিহত হন 187 জন। তরুণ প্রজন্ম ছাত্র সমাজ এটা নেতৃত্ব দিচ্ছে এবং তারা শুরু থেকে একদম জুলাই থেকে তাদের এই জায়গায় কমিটেড ছিল এবং সবসময় অনড় ছিল। তাদের উপরে যে কোনো আক্রমণ হয়েছে কিন্তু তারা পিছু হটেনি, নেগোসিয়েশন করেনি। কারণ ওই মুহূর্তে আমাদের যে যার কথাই বলেন না কেন, তাদের মানে এই জায়গা থেকে পিছিয়ে যাওয়ার চেয়ে বরং জীবন দিয়ে দেয়া শ্রেয়। গোটা দেশে চলতে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান। 17 থেকে 22 জুলাই রাজধানী সহ সারা দেশে 2000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়। পরদিন 23 জুলাই পর্যন্ত কারফিউ এবং সরকারি ছুটির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। এদিন নিখোঁজ 4 সমন্বয়ক আসিফ মাহমুদ, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার ও সহ সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাদের খোঁজ পেতে 24 ঘন্টা সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক নির্মম অরাজকতা এই দেশে নেমে আসছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সব দ্বিধা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে তিস্তা মহাপরিকল্পনা। 10 বছর মেয়াদে 12,000 কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু হবে 2026 সালের জানুয়ারিতে, যেখানে বিনিয়োগ করবে বাংলাদেশ ও চীন সরকার। ইতিমধ্যে চীন দূতাবাস ও পাওয়ার চায়নার একটি প্রতিনিধি দল তিস্তার মাঠ পর্যায়ের জরিপ শুরু করেছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। তিস্তার ভাঙ্গন প্লাবনার খরার সঙ্গে জীবনযুদ্ধে ক্লান্ত নদীপাড়ের বাসিন্দাদের দীর্ঘ সময়ের আন্দোলন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। ভারতের একতরফা পানি আগ্রাসনের বিরুদ্ধে নদীপাড়ের মানুষের এই সংগ্রামে যুক্ত হন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। গত আওয়ামী সরকার তিস্তাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে একাধিকবার মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিলেও ব্যর্থ হয়েছে।
তবে এবার অন্তর্বর্তী সরকারের হাত ধরে বাস্তবায়িত হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। 12,000 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প শেষ হবে 10 বছরে, যেখানে যৌথভাবে বিনিয়োগ করবে বাংলাদেশ ও চীন সরকার। কাজ শুরু হবে 2026 সালের জানুয়ারিতে। 12,000 কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। এটার কাজ আমরা এগিয়ে নিচ্ছি। এখানে সরকারও টাকা দেবে, চীন সরকারও টাকা দেবে। পরিকল্পনা কমিশন তাদের পক্ষ থেকে অনাপত্তি দিয়ে এই তিস্তার প্রকল্পের খসড়া পাঠিয়ে দিয়েছে আমাদের ইআরডি বিভাগে। এখন ইআরডি বিভাগ থেকেও পাঠিয়ে দেওয়া হয়েছে চায়নার কাছে। অধিকার কর্মীরা বলছেন, অন্তর্বর্তী সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে উদ্যোগ, তাতে নদীপাড়ের বাসিন্দাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। পানি সম্পদ মন্ত্রী উপদেষ্টা রংপুরে এসে ঘোষণা দিয়েছেন যে এটা বাস্তবায়ন হবে। সেই বাস্তবায়নের অপেক্ষায় মানুষ বসে আছে এবং মানুষের মধ্যে যে আশার আলো জন্মেছে, এটা যেন নিভে না যায়, এটা যেন প্রজ্বলিত থাকে। 20 জুলাই থেকে চীন দূতাবাস ও পাওয়ার চায়নার একটি প্রতিনিধি দল তিস্তা নদী এলাকায় মাঠ পর্যায়ের জরিপ শুরু করেছে। নদীপাড়ের বাসিন্দারা ছাড়াও মত বিনিময় করছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা নিয়ে ব্রিফিং করছে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। সরাসরি যাচ্ছে সেখানে। তো সেখান থেকেই তারা ইতিমধ্যে মরদেহ হস্তান্তর করেছেন 8 জনের কাছে। যিনি পাইলট, ওনার মরদেহটি মর্গে আছে এবং 6টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনও আছে। আর যে কথাটি বললাম উত্তর আধুনিকের, ওটিকে তারা মরদেহ এখনও বলেনি, ওটা দেহাবশেষ, সেটা চিহ্নিত করার প্রয়োজন হবে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজে আমরা বলেছি গতকালকে একজন মৃত্যুবরণ করেছে, সেখানে 3 জন এখন ভর্তি আছে, তার মধ্যে 2 জনই আইসিইউতে আছে। ইউনাইটেডের কথা আমরা গতকালকে বলতে পারিনি, ইউনাইটেডে আসলে একজন, সেখানে গতকালকে একজনকে নেওয়া হয়েছিল এবং ওনাদের ভাষায় সেটা ব্রড ডেড, ওখানে মৃত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা 27 জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে 78 জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অতএব আমরা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। আপনারা সবাই দোয়া করবেন। চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই গতকাল আপনারা জেনেছেন যে আমাদের পক্ষ থেকে এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমওইউ আছে, সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য। ওনারা কেস সামারিগুলো পেয়েছেন, আমাদের এই পরিচালকের পক্ষ থেকে ফর্মাল রিকোয়েস্ট করা হয়েছে। এই মুহূর্তে সিঙ্গাপুরের হাই কমিশনার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন। আমাদের কেস দেখে ওনারা যদি মনে করেন কাউকে পাঠানোর প্রয়োজন হবে অথবা যদি কাউকে নেওয়ার, এই বিষয়গুলো ওনাদের পরামর্শক্রমেই পরবর্তী পদক্ষেপটা নেওয়া হবে। দোয়া করবেন সবাই বাচ্চাগুলোর জন্য। আর এই হাসপাতালে কেউ ভিড় করবেন না, রক্ত সংগ্রহ একটু পর শুরু হবে। আপনারা জেনেছেন ইতিমধ্যে আমাদের আসলে যে পরিমাণ আহত, আমরা বললাম 78 জন, এরা শিশু, এদের প্রয়োজন রক্তের পরিমাণ বা প্রয়োজনীয়তা অল্প। অতএব 100 জন আসলে আমাদের বলা যায় রক্তদানকারী প্রয়োজন নেই। অতএব এই মুহূর্তে অনেক ভিড় না করে যারা সত্যি নেগেটিভ গ্রুপ এবং অন্যান্য ব্লাড গ্রুপ যারা, তারা কয়েকজন আসলেই হবে। এই রক্তগুলোটা এখানে সংগ্রহ করা হবে ঢাকা মেডিকেলের ব্লাড ট্রান্সফিউশনে। এছাড়াও আমাদের বিএমইউর আইসিইউ সেট আমাদের প্রস্তুত আছে। সো আমাদের দিক থেকে প্রস্তুতিটুকু যথেষ্ট আছে। এখন আসলে বাকিটুকু সৃষ্টিকর্তার উপর আসলে নির্ভর করে। চিকিৎসাগতভাবে আমরা সব রকম প্রস্তুতি আমাদের আছে। এই আজকের মতো আমরা এটুকু আপনাদের জানাতে যাচ্ছি। আমরা আবার আপনাদেরকে জানাবো কি 6 থেকে 8 ঘন্টা পরে যদি কোনো ডেভেলপমেন্ট আমাদের হয় যে আপনাদের সঙ্গে শেয়ার করার মতো, জাতির সঙ্গে শেয়ার করার মতো, আমরা শেয়ার করব। আমাদের এইখানে বাচ্চাদের গ্রুপিংগুলো করা হয়েছে, 4টা গ্রুপই লাগবে, বাট বেসিক্যালি নেগেটিভ যারা তাদের কয়েকজন থাকলেই চলবে, বাকিগুলো সাফিসিয়েন্ট ডোনার আছে। আমরা বলছি যে 78 জন রোগীর জন্য এখানে সব মিলেও ঢাকা শহরে আসলে 100 জনের বেশি এই মুহূর্তে ডোনারের প্রয়োজন নেই। অতএব আপনারা বুঝতেই পারছেন যে আসলে যথেষ্ট ডোনার আছে। অতএব আসলে ডোনার অনেক বেশি আসলে বরঞ্চ আসলে ম্যানেজ করা আমাদের জন্য কঠিন হয়। আমরা স্যার অলরেডি কিছু টোটাল হস্তান্তর হয়েছে এই হাসপাতাল থেকে 10 জন, সিএমএস থেকে 8 জন, আর ইউনাইটেড থেকে 1 জন,
ঢাকা মেডিকেল কলেজ থেকে একজন। স্যার লাশ শনাক্ত করা যায়নি এখনো, কতজন আছে? 6 জন বলেছি আমরা, 6 জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি যাদের ডিএনএ নেওয়া হয়েছে, আর একটিকে মৃতদেহ কিনা দেহাবশেষ বলা হবে, উত্তর আধুনিক থেকে যেটা নেওয়া হয়েছে সেটি নিশ্চিত করা হয়নি, ওটা নিশ্চিত করা হলে সেখান থেকেও স্যাম্পল নেওয়া হবে। এইভাবে আমরা বলতে পারবো না, হাসপাতাল থেকে অনস্পট তো আসলে আমরা রেস্কিউ করিনি। আমাদের এখানে যেটা আমরা বলছি ব্রড ডেড যেটা বলছি সেটাকে বলবেন অনস্পট বলতে পারেন আপনারা। সেই হিসাবে ব্রড ডেড সিএমএইচে ছিল 11 জন, ইউনাইটেডে 1 জন, আমাদের এখানে 1 জন, ঢাকা মেডিকেলে 4 জন পাঠানো হয়েছে, তার মধ্যে ওখানে যাওয়ার পরে 1 জন। অতএব আমরা এই কয়জনকে ব্রড ডেড বলতে পারি, আর যেটাকে আমরা বললাম উত্তর আধুনিক সেটাকে আসলে আপনার ব্রড ডেড বলতে পারেন, যদি এটা আদৌ ডেড বডি হয়ে থাকে। সব মিলে ভর্তি 78 জন আমরা বলেছি। 78 এর মধ্যে কি সবাই শিশু নাকি এখানে বয়স্ক? আমাদের এখানে এবং ঢাকা সিএমএইচে তো আসলে রেস্কিউ যারা করেছেন, যারা ছিলেন অংশগ্রহণ করেছেন উদ্ধারকারী দলে, সেখানে সাধারণ উদ্ধারকর্মী, সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড ওনারা ওইখানে আছেন, শিক্ষক, অথবা ওইখানে মূলত ওইখানে বেশ বয়স্ক, এইখানে মাত্র 2 জন বয়স্ক ছিলেন, তার মধ্যে 1 জন আসলে মৃত্যুবরণ করেছেন গত রাতে, যিনি শিক্ষিকা ছিলেন স্কুলের। এটাকে ভোগান্তি না বলে দয়া করে একটু আপনারা দয়ালু হন, তাদের প্রতি ভোগান্তি না, এটা জাস্ট আমরা তেমন কোনোভাবেই কোনো জাস্ট সাধারণ ফর্মালিটি, যেহেতু এটা একটা বড় ধরনের জাতীয় ঘটনা, যেই ন্যূনতম যে তথ্যগুলো না থাকলে আবার জাতি বা আপনারা বিভ্রান্ত হবে সেটুকু তথ্যই রাখা হচ্ছে, কোনোভাবেই কাউকে ইয়ে করা হয়নি। এবং আমরা যতজন এসছে সবাইকে হস্তান্তর করা হয়েছে, হয়তো তথ্যগুলো সংগ্রহ করতে হচ্ছে, কারণ যেন ওইটা আমাদের আপনাদের বা সবার সঙ্গে সঠিক তথ্যটা এইটার জন্য, আর কিছু না। আমাদের এখানে আইসিইউতে এই মুহূর্তে 5 জন আছে, তার মধ্যে ভেন্টিলেট করা আছে 3 জন, 2 জন কারেকশন দরকার নেই। আমরা লিস্ট আমাদের প্রত্যেক জায়গায় কারা কে কোথায় আছে এই তালিকাটা পাবলিক ডোমেইনে আছে। হ্যাঁ, সো আত্মীয় স্বজনরা হয়তো ওনারা ওই জায়গাটা অ্যাক্সেস করেননি, ওনারা আমাদের এখানে এই সিএমএইচে যে 2 জায়গায় তালিকা আছে, আমরা স্বজনদের রিকোয়েস্ট করবো তালিকাটা একটু দেখে ওনাদের বাচ্চার যদি নাম দেখে নেন তাহলে ওনারা নিশ্চিত হতে পারবেন। হ্যাঁ, তালিকা দেওয়া আছে যে কোন হাসপাতালে কারা ভর্তি, আমরা সেটাই বলছি। 2 হাসপাতালেই যারা ভর্তি আছে তাদের সম্পূর্ণ নামের তালিকা অন পাবলিক ডোমেইন আছে। প্রশ্ন হচ্ছে তাদেরকে আমরা অনুরোধ করবো ওনারা যেন একটু জানার চেষ্টা করেন। আমরা গতকালকে একটা নাম্বার দিয়েছিলাম, গতকালকে একটা নাম্বার দিয়েছি, আমরা কিছুক্ষণ পরে এটা যেহেতু 4টা হসপিটালে এখন ভর্তি আছে, আমরা একটা ফোকাল নাম্বার আপনাদের দিয়ে দিব। এই মুহূর্তে যেটা আছে আপনারা বার্নের নাম্বারে ফোন করলেও ওনাদের কাছে বাকি জায়গার ভর্তি তালিকা আছে, অথবা গতকালকে দেওয়া নাম্বারে আপাতত যোগাযোগ করেন, আমরা ইতিমধ্যেই কোঅর্ডিনেটেডভাবে বাকি নাম্বার দিয়ে দিব। বিমান দুর্ঘটনার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। মাইলস্টোন কলেজের স্কুল অ্যান্ড কলেজের যেই স্থানটিতে গতকালকে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, আমরা ঠিক সেই স্থানে রয়েছি। একদম এই ভবনটির, যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভবনটির ঠিক নিচতলায় মূলত বিমানটি কিছুটা সামনে আছড়ে পড়ে তারপরে ভিতরে ঢুকে যায়, যে চিত্র গতকালকে আসলে পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। এখনও পুরো জাতি যেখানে শোকাবহ। আপনারা জানেন যে এই ঘটনায় অনেক হতাহতের ঘটনা ঘটেছে, আহতরা কাতরাচ্ছেন হসপিটালের বিছানায়, নিহতদের স্বজনদের আহাজারিতে পুরো বাংলাদেশ এখন কম্পিত। ঠিক এই ভবনের, দোতলা ভবনের ঠিক নিচতলায় যে স্থানটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম পুরো ভবনের যেই ভেতরের অংশ ভেঙে গেছে, পুরো বোঝাই যাচ্ছে যে ঠিক এই জায়গায় মূলত বিমানটা একদম এফোর ওফোর হয়ে, বিল্ডিংয়ের এফোর ওফোর হয়ে ভিতরে ঢুকে গিয়েছিল। আমরা যতদূর জানি যে এইটি মূলত একটি বিদ্যালয়, যে বিদ্যালয়ে ক্লাস 3 থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাঠদান হতো, এবং এই ভবনটিতে, দোতলা ভবনটিতে মোট 16টি ক্লাসরুম ছিল, এবং যেই স্থানটিতে মূলত বিমান বিধ্বস্ত হয়েছে গতকালকে, সেই স্থানটি মূলত ক্লাস 3 এবং 4-এর যেই শ্রেণীকক্ষ, সেই শ্রেণীকক্ষের মধ্যেই মূলত বিমানটি একদম আছড়ে পরে শেষটির ভিতরে ঢুকে যায়, এবং ঢুকে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই বিমানের ফুয়েল ট্যাঙ্ক লিকেজ হয়ে খানিক বাদে কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। আপনারা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ভবনের যে চিত্র, সেই চিত্র দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ভয়ঙ্করভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এবং সেই তার ফলে কিন্তু
অনেকটা জায়গা জুড়ে আমরা দেখছি যে উপরে দ্বিতীয় তলারও অনেকটা জায়গা জুড়ে কিন্তু এখনো যেই আগুনের কারণে পুরো জায়গাটা যে পুড়ে গেছে সেই চিত্র কিন্তু এখনো স্পষ্ট হচ্ছে। আমরা রয়েছি শিখ ভবনের সামনে, ভেতরে কাজ চলছে, এখনো উদ্ধার কাজ চলছে। অনেক তথ্যপত্র তদন্তের জন্য হয়তো বা তার যারা আসছেন তারা খুঁজে দেখছেন, তদন্ত করে জানাবেন। এই ঘটনা এখন পর্যন্ত আমরা জানি 22 জন নিহতের ঘটনা ঘটেছে, 1.5 শতাধিকের মতো আহত হয়ে এখনো হসপিটালে রয়েছে। সব মিলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক যেখানে বিধ্বস্ত ঘটেছে বিমানটি, সেই স্থান থেকেই ছিল এই মুহূর্তে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাইলস্টোন স্কুলে। চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পরও কমছে না ভ্যাপসা গরম। এজন্য বাতাসে আর্দ্রতা বেশি থাকাই কারণ বলছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত তাসনিয়া নিশাত মিমের রিপোর্টে। চলছে বর্ষাকাল, আর তাই বাতাসে আর্দ্রতার মাত্রা অনেকটাই বেশি, কখনো টানা বৃষ্টি, কখনো গুড়ি গুড়ি। আবহাওয়া অধিদপ্তর বলছে বর্ষায় বাতাসে থাকে পর্যাপ্ত আর্দ্রতা, সেই আর্দ্রতার পাশাপাশি বৃষ্টি মিললে বজায় থাকে ভারসাম্য। আর্দ্রতা সাথে যদি বৃষ্টিটা যদি থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। যদি আর্দ্রতা আছে বৃষ্টি নেই, কোনো কারণে বৃষ্টি মেকানিজম মিষ্টি হওয়ার জন্য যে মানে একটা সার্কুলেশন দরকার, যদি না থাকে সেক্ষেত্রে আর্দ্রতা সমস্যা হয়ে যাবে। অন্য যে কোনো সময়ের বৃষ্টির সঙ্গে আষাঢ় শ্রাবণের বৃষ্টির কিছু বৈসাদৃশ্যের কথা জানালেন এই আবহাওয়াবিদ। বর্ষাকালে যে বৃষ্টিটা থাকে হচ্ছে শ্যালো কনভেকশন, অর্থাৎ মেঘের হাইট কম থাকে, এই জন্য বৃষ্টির পানি অনেকটা গরমের মতো। চৈত্র মাস বা বৈশাখ মাসে যে বৃষ্টি হয় এটা হলো ডিপ কনভেকশন, এই সময় মেঘের হাইটটা অনেক বেশি থাকে এবং ওই সময় বৃষ্টির পানিটা প্রচণ্ড ঠান্ডা থাকে। এটা হলো শ্যালো কনভেকশন ওয়ার্ম রেইন, আর ওটা হলো ডিপ কনভেকশন কোল্ড রেইন। এটা দুটোর প্যাটার্ন ভিন্ন। এই সময় যদি বৃষ্টির পানিতে কোনো বাচ্চা কেউ গোসল দেয় কোনো জ্বর আসবে না, আবার যদি ওই সময় ওই বৃষ্টিতে গোসল দেয় তাই প্রচণ্ড ঠান্ডা লাগবে। বাড়তি আর্দ্রতা আর তাপমাত্রার ওঠানামার কারণে কিছু স্বাস্থ্যগত ঝুঁকির কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বলছেন এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বাড়তি সতর্কতা আর বর্ষা ঋতুকালীন বিভিন্ন রোগ নিয়ে সচেতন থাকাটাই বেশি জরুরি। বর্ষাকালে একদিকে যেমন ডেঙ্গু চিকনগুনিয়া বাড়ে, অন্যদিকে পানিবাহিত রোগগুলো বাড়ে, ফুড পয়জনিং বেড়ে যায় এবং সাথে পানি শূন্যতা, লবণ শূন্যতা এবং গরমের কারণে হিট স্ট্রোকের মতো রোগগুলি হয়। বৃষ্টিবিলাসী অনেকেই এ ঋতুতে ভিজতে পছন্দ করেন, তবে সবার রোগ প্রতিরোধ ক্ষমতা সমান না থাকায় এটি মাথায় রেখে সাবধানে চলাফেরা করাই শ্রেয় বলে মনে করছেন বিশেষজ্ঞ। বলছেন আবহাওয়া আর শরীরের অবস্থা বুঝে সচেতনভাবে চলাই এই মৌসুমে সুস্থ থাকার সহজ উপায়। যারা বৃষ্টিতে ভিজতে অভ্যস্ত তারা ভিজতে পারেন, অসুবিধা নাই, কিন্তু জীবনে কখনোই বৃষ্টিতে ভেজে নাই অথবা 2 ফোঁটা বৃষ্টি পড়লে যার জ্বর ভাব আসে তাদের ভেজা উচিত না। এই জন্য বৃষ্টিতে ভেজার শখ পূরণ করাটা নির্ভর করে শরীরের সহন ক্ষমতার উপরে। সারা দেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে 24 জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। গাজায় ইসরায়েলি তাণ্ডবের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স ও জাপান সহ 28টি দেশ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। ইসরায়েলের মানবিক সহায়তা দেওয়ার মডেলকে বিপজ্জনক ও মর্যাদা হানিকর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানকে স্বাগত জানিয়েছে হামাস, যদিও একে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এর মধ্যেই গেল 24 ঘন্টায় দখলদার বাহিনীর বর্বরতায় উপত্যকাটিতে প্রাণ গেছে অন্তত 60 জনের। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের সুযোগ টাইগারদের সামনে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন বিশ্রামে ছিল 2 দল। প্রথম টি-20-র দাপটে পারফরমেন্সে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। তবে আছে বৃষ্টি বাগড়ার শঙ্কা। মিরপুরে ম্যাচ শুরু আজ সন্ধ্যা 6টায়। অধিনায়ক লিটন কুমার দাস অনেক প্রথমের সাক্ষী। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ আর লঙ্কায় প্রথম সিরিজ জয়ের মাইল ফলকটা এসেছে তারই হাত ধরে। এলকেডির সামনে আরও একটা প্রথমের হাতছানি, মিশন পাকিস্তান বধ। পূর্ণ মেয়াদের অধিনায়কত্ব পেয়ে এটাই প্রথম হোম সিরিজ লিটন কুমার দাসের। হোম ক্রাউড, পরিচিত মাঠ আর সাম্প্রতিক সময়ের পারফরমেন্স রসদ যোগাবে প্রথম ম্যাচের অভিজ্ঞতাটুকুও। প্রথম টি-20-তে রীতিমতো কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি পাকিস্তান। বাংলাদেশ সফরের শুরুতেই এমন ধাক্কা গুছিয়ে উঠতেও সময় নেবে। অবশ্য মেন ইন গ্রিনদের হাতে সময় নেই অত। সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই।
বাংলাদেশে এসে কেবল একদিনই অনুশীলন করেছে পাকিস্তান দল। দ্বিতীয় ম্যাচের আগের দিনেও হোটেল বন্দি সালমান আঘারা। সিরিজ বাঁচানোর ম্যাচে দলটায় আসতে পারে একটা পরিবর্তন। বাড়তি স্পিনার হিসেবে দেখা যেতে পারে সুফিয়ান মুকিমকে। বাঁহাতি রিস্টি স্পিনার পাকিস্তানের হয়ে টি-20 খেলেছে 10টি। অন্যদিকে বিশ্রামে ছিল বাংলাদেশও। দাপুটে জয়ের পরের দিনটা হোটেলেই কাটিয়েছেন লিটন কুমার দাসরা। স্বাগতিকদের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা একেবারেই কম। 3 পেসার আর 2 স্পিনার নিয়েই সিরিজ জয়ের লক্ষ্যে নামবে লাল সবুজ। এই ম্যাচেও টস ভাগ্য গুরুত্বপূর্ণ। টানা 9 ম্যাচ পর লিটনের ভাগ্য বদলেছে। দ্বিতীয় ম্যাচেও চাইবেন টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে। তবে এদিন চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে সন্ধ্যায় হোম অফ ক্রিকেটে সম্ভাবনা আছে বৃষ্টিপাতের। সাব্বির মিথুন, সময় সংবাদ। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।